প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্ট। দর্শক, টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয়ে কথা বলি। আজ 2রা জুন বাংলাদেশ টেলিভিশনে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আগামী 1 বছর অর্থাৎ আগামী অর্থ বছরের জন্য, যে অর্থ বছরটি 1 জুলাই থেকে শুরু হবে, সেই অর্থ বছরের বাজেট পেশ করেছেন। যেহেতু সংসদ নাই, সুতরাং বিটিভিতে ধারণকৃত বক্তব্যের মাধ্যমে এই বাজেটটি পেশ করা হয়েছে 2025-26 অর্থ বছরের জন্য। দর্শক, আপনাদেরকে একটু দেখিয়ে আমি শুরু করতে চাই। বাজেট বক্তৃতার যে কপিটি আমাদের হাতে এসেছে সেইটির আমরা প্রথম পেজটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, এই যে বাজেটটি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ পেশ করলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে আমাদের আগামী 1 বছরের জন্য বিশেষ করে ব্যবসা বাণিজ্য এবং উদ্যোক্তাদের তথা সারা দেশের মানুষের জন্য কি সুখবর তিনি দিয়েছেন। আমরা দুজন ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে আজকে এই আলোচনাটি করব আপনাদের জন্য। আমি শুরু করতে চাই। আমার সঙ্গে আছেন, আমি একটু পরিচয় করিয়ে দিই, আমার ঠিক ডাইনে আছেন মাহমুদ হাসান খান, ব্যবস্থাপনা পরিচালক রাইজিং ফ্যাশন লিমিটেড, এবং পিজিএমই এর যে নির্বাচনটি হয়ে গেল সেই নির্বাচনে আপনি বিজয়ী হয়েছেন, আপনার প্যানেল বিজয়ী হয়েছে। আপনাকে অভিনন্দন জানাই। আগাম আপনি বিজিএমই এর সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন। আমার ঠিক বাইরে আছেন আব্দুল হাই সরকার। আব্দুল হাই সরকার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক বিএবির চেয়ারম্যান, এবং তিনিও একজন স্বনামখ্যাত উদ্যোক্তা বাংলাদেশে, বিশেষ করে টেক্সটাইল মিলসের অ্যাসোসিয়েশনেরও সভাপতি ছিলেন। আমি শুরু করতে চাচ্ছি মাহমুদ হাসান খান আপনাকে দিয়ে। বাজেটে কর্মসংস্থান একটি বড় চ্যালেঞ্জ, এটি অর্থ উপদেষ্টা স্বীকার করেছেন, এবং এককভাবে তৈরি পোশাক খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান আপনারা ব্যবস্থা করে থাকেন বেসরকারি খাতের মধ্যে। এই যে বাজেটটি দিলেন অর্থ উপদেষ্টা, বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা করার প্রত্যয়ে কী ধরনের সুযোগ সুবিধা থাকছে? ধন্যবাদ চ্যানেল আইকে। আসলে যে কোনো সময় যখন একটা বাজেট প্রস্তাব পেশ করা হয়, এর কিছু নেগেটিভ দিক নিয়ে আমরা কথা বলি, পজিটিভ নিয়ে কথা বলি। তো বাজেটে যেটা পজিটিভ বিষয়টা আগে বলি, যেমন এলএনজি ইম্পোর্টের ক্ষেত্রে যে ভ্যাটের এক্সাম্পশন এটা দেওয়া হয়েছে, এটা আরও আগেই দেওয়া উচিত ছিল। কারণ বাংলাদেশে আপনারা জানেন যে এক্সপ্লোরেশন কমে যাওয়ার কারণে আমাদের যে গ্যাসের স্বল্পতা, এটা আমাদের বড় চ্যালেঞ্জ। সেটা আমরা পরিপূর্ণ করছি হলো আমদানিকৃত এলএনজি দিয়ে। সো এই 15% যে ভ্যাট কমানো হয়েছে, তাতে করে আমরা আশা করি যে এলএনজি আমদানি পর্যায়ে দাম কমবে, এবং সেটার কারণে আপনার গ্যাসের দাম বৃদ্ধি পাবে না, বরঞ্চ গ্যাসের দাম কমানোর সুযোগ থাকবে। এটা হলো পজিটিভ দিক। 2 নম্বর হচ্ছে যে অন্যান্য পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট, যেমন ডিজেলের ক্ষেত্রে ভ্যাট কমানো হয়েছে, পেট্রোলের ক্ষেত্রে ভ্যাট কমানো হয়েছে, সো শুল্ক কমানো হয়েছে এখানে। সো এগুলো হলো পজিটিভ দিক। আমাদের সেক্টরের ক্ষেত্রে বলবো যে আমরা যেহেতু ম্যানমেড ফাইবার এখানে আরও প্রডিউস করতে চাই, সেখানে ম্যানমেড ফাইবার প্রডিউস করার যে র ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে আপনার পলিস্টার গ্রেড পেট চিপস, এখানেও আপনার লোকাল যে উৎপাদনের ক্ষেত্রে এটা ভ্যাটের অব্যাহতি দেওয়া হয়েছে বলে আমি দেখেছি, যদ্দূর এই স্বল্প সময়ে দেখা। আর নেগেটিভ যেটা দেখেছি সেটা হচ্ছে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য এক ধরনের সিদ্ধান্ত সরকার নিয়েছে। বাজেটে বলা হয়েছে যে আমাদের বিজনেস কমিউনিটি থেকে যেটা বলা হয়েছে যে এটা ফার্দার 2 ইয়ার্স ডিফার্ড করা। এই সিদ্ধান্ত থেকে সরে আসা তো সুযোগও নাই। সুযোগ আছে, এটা কান্ট্রি ডিসিশন, এটা এমন না যে এইখানে আপনি স্টিক করতে হবে, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। বাট এইটাকে কেন্দ্র করে রিয়েলি যদি আমরা গ্র্যাজুয়েটেড হয়েই যাই, এইটাকে কেন্দ্র করে যে রপ্তানি প্রণোদনা, এটা উঠিয়ে দেওয়ার এক ধরনের ইন্ডিকেশান আছে। আমি মনে করি এটা চলমান থাকা উচিত যতক্ষণ পর্যন্ত আমরা গ্র্যাজুয়েটেড না হব, এবং গ্র্যাজুয়েটেড হয়ে যাওয়ার 3 বছর পরেও এটা কিন্তু বহাল রাখার সুযোগ আছে WTO-র একটা মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী। তো আমি মনে করি যতদিন পর্যন্ত এটা বহাল রাখা যায় সেটা রাখা উচিত। এবং আমরা যারা এটা পাই তারা তো সবাই জানি যে এটা থাকবে না, যখন থাকবে না তখন থাকবে না, কিন্তু এইটা করলে যে বেনিফিটটা হবে সেটা হচ্ছে এইটা এক ধরনের নতুন শিল্প গড়ার একটা পুঁজির যোগান দেবে, তা সেটা অব্যাহত থাকা উচিত। সোর্স ট্যাক্স আমাদের ক্ষেত্রে যেটা 1%, আমি মনে করি আপনারা সবাই বলছেন যে এলডিসি এর গ্র্যাজুয়েশন হয়ে গেলে অনেক চ্যালেঞ্জগুলো আসবে, তা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমাইতে হবে। তো আমি মনে করি পোশাক শিল্প বা রপ্তানিমুখী শিল্পর যে সোর্স ট্যাক্স 1% আছে, সেটা অ্যাটলিস্ট 0.75-এ
আপনার কাছে আবার আসছি মাহমুদ হাসান খান। আমরা একটু আব্দুল হাই সরকার, আপনি তো দুইটা হ্যাট, আপনি একজন এই তৈরি পোশাক খাতের প্রাইমারি যে মানে সুতা উৎপাদনকারী এবং একই সাথে ব্যাংকিং খাতের এখন অভিভাবক। বাজেটের যে উদ্যোগগুলো মাননীয় অর্থ উপদেষ্টা বলেছেন, আপনার কি মূল্যায়ন? অনেক ধন্যবাদ। আসলে আমি ওই প্রথমে শুরু করার আগেই আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইলেক্ট বিজিএমইএ, যদি আমার ছোটো ভাই, জি আমরা একসাথে কাজ করছি আগে বিটিএমে যখন প্রেসিডেন্ট ছিলাম, তখন বাবু আমার কমিটি একসাথে ছিল। তা আমরা কিন্তু আমি রিফর্ম করি গার্মেন্টও প্লাস এই গার্মেন্টের স্পিনিং ধরেন, ডাইং, ফিনিশিং, পেন্টিং সবই তো করি। জি জি, বাবু সব তাই একই জিনিস করে। কিন্তু এখানে একটু আমি এডিশনাল দায়িত্ব রয়েছে বর্তমানে বিএবি চেয়ারম্যান হিসাবে। তো বাজেটে আপনি আসলে আজকে বিকালে পেশ করা হয়েছে, তো এখন আমি একটা মিটিংয়ে ছিলাম, আমি পুরো এই জিনিসটা শুনতে পারিনি আর কি। তার ফলে যদিও প্রাইমারিলি যে বাজেটটা হলো আপনার 7,90,000 কোটি টাকার, 7,90,000 কোটি টাকা, তো সেইটা এখন রেভিনিউ আহরণ টাহরণ দিয়ে তো সব দিয়ে কীভাবে এটা অর্গানাইজ, ফান্ডটা কীভাবে জেনারেট হবে তার একটা ছোটোখাটো হিসাব দেওয়া হয়েছে আর কি। জি, এখন সেটা আপনার যেমন রেভিনিউ কালেকশন ধরা হয়েছে প্রায় 5,64,000 কোটি টাকা, 500 ফ্রম ইন্টারনাল সোর্সেস ইন দ্য ট্যাক্স অর রেভিনিউ আদার ফর্মে আর কি। কিন্তু ঘাটতি হতেছে আপনার প্রায় 226,000, 2,26,000 কোটি টাকা। ওইটা কীভাবে ডেফিসিট বাজেটটা যে থাকবে সেটা কীভাবে আহরণ মিট আপ করা হবে। তো এখানে শো করা হয়েছে যে 1 লক্ষ কত বলে 1,01,000 কোটি টাকা, 1,01,000 কোটি টাকা এর থেকে বিদেশি লোনের উপরে, বিদেশ থেকে গ্র্যান্ড লোন 1,25,000 হচ্ছে ইন্টারনাল, আর 1 লাখ বলছে ইন্টারনাল রিসোর্সে। মানে ইন্টারনাল রিসোর্সের সমস্যাটা হয় কি আপনার প্রেশারটা গিয়ে ব্যাঙ্কিং সেক্টরে পড়ে যায় আপনাদের উপর, আর কোনো অল্টারনেটিভ কোনো সোর্স থাকে না। তো যদি ব্যাংকে যখন সরকার টাকা নেওয়া শুরু করে দেয় তখন কিন্তু আমাদের একটু অসুবিধা হয়ে যায়, তখন লিকুইডিটি ক্রাইসিসের সমস্যা থাকে আর কি। তো আমি যেহেতু আমাদের যে বর্তমানে যে ফাইন্যান্স অ্যাডভাইজার, অনারেবল ফাইন্যান্স অ্যাডভাইজার, উনি আসলে তো গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকের, উনি সম্পূর্ণভাবে ওয়াকিবহাল জিনিসটা কতটুকু ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। তো আমরা যতই বলি যে বিভিন্ন সোর্স থেকে হবে লোকালি, কিন্তু হয় না, এটা পরে আলটিমেটলি ব্যাংকে এটা এসে যায় আর কি। তো সেটা হলে একটু আমাদের হয়তো টেম্পোরারি লিকুইডিটি ক্রাইসিস হতে পারে, অ্যান্ড ডিপেন্ডিং অন দি ইনফ্লো অফ রেমিটেন্স, এক্সপোর্টের বাড়ার উপর সব ডিপেন্ড করে যে আমরা আমাদের লোকাল সোর্স থেকে কতটুকু রেভিনিউ আমরা করতে পারবো, মানে রেজ করতে পারবো বিসাইডস ব্যাংক। তো বিগত যেসব বছরগুলো দেখা গেছে যে ওই বেশিরভাগ রেভিনিউ যখন যে ডেফিসিট বাজেটটা ফাইন্যান্সিংটা করে মোস্টলি ফ্রম ব্যাংক, তখন অটোমেটিক্যালি ইম্প্যাক্টেড দিই আগের কথা বলতে চাই। জি, এবং এই সরকারও ওই যে গত 1-2 মাসে অনেক বেশি বড় করেছে। এখানে কিছুগুলো বর্তমান প্রিভেইলিং কন্ডিশন যেটা নট ভেরি কনজিনিয়াল টু অ্যাবজর্ব ফান্ড ফ্রম লোকাল সোর্সেস, খুব কনজিনিয়াল না। কারণ আমরা কতগুলো সমস্যা, যেমন ওই যে আপনার ট্যাক্সেশন রেভিনিউ ডিপার্টমেন্টটাকে দুইটা ভাগ করা হচ্ছে, একটা পলিসি মেকিং একটা ডিপার্টমেন্ট, একটা কালেকশন ডিপার্টমেন্ট। এখন এই স্টেজে দেখা গেল যে কিছু সৃষ্টি হয়ে গেল, হ্যাসেলের সৃষ্টি হয়ে গেল। এটা ডেফিনেটলি একটু কিছুটা ইম্প্যাক্ট করছে কালেকশনের, যেহেতু একটা স্ট্রাইক ফাইক দোজ কাইন্ড অফ থিংস চলছে আর কি। আবার ওদিকে সচিবালয় একটা সমস্যা, কাজে এরকম একটা কন্ডিশনসের যদি এভরিথিং সেট রাইট ফ্রম টুমোরো অনওয়ার্ড, তাহলে হয়তো এটা ইজিলিভাবেই করা যাবে, আহরণ করতে পারবে। তারপরে ওই ডেফিসিট থেকে যায় আর কি বলে। আর এক্সটার্নাল রিসোর্সেস যেটা লোন টোন নেওয়া, গ্র্যান্টের আজকাল খুব কম পাওয়া যাবে এটা। আর আইএমওতে যে বিভিন্ন স্ট্রিনজেন্ট সব কোয়ালিটি মানে কন্ডিশন দেয় আর কি, যার জন্য অনেক সময় আমার ইচ্ছা থাকার সাথে অনেক সময় অনেক কাজ করা যায় না, আন্ডার কম্পালশন। তো সেই জিনিসগুলো আমাদের এখন টাইম সিলেকশন, যে সময়টা করা হচ্ছে, যেমন রেভিনিউ ভাগ করা হচ্ছে, এখন আইএমএফের তো প্রেসক্রিপশন হচ্ছে যে যেটা ভাগ করতে হবে টু রেইজ মোর রেভিনিউ কালেকশন ফ্রম লোকাল সোর্সেস ফ্রম দি ট্যাক্স পেয়ার। তো সেটার সময়টা কতটুকু হয়েছে, আর মানে ভাগ করাটা সময়টা কতটুকু যুগোপযোগী বা মানে কনজিনিয়াল, এটা খুব বলা খুব মুশকিল আর কি এই সময়ের মধ্যে। তবে আমার মনে হয় যদি রেভিনিউ ডিপার্টমেন্ট আবার ইফ দেয়ার অন ট্র্যাক এগেইন, এই বর্তমানে যে সমস্যাটা হচ্ছে, তাহলে হয়তো রেভিনিউ কালেকশনটা কিছুটা প্রমোট করতে পারবে, লক্ষ্য অর্জনটা সম্ভব। আর যদি ওটা যদি কন্টিনিউ করে তখন একটা সমস্যা হয়ে যাবে। দেখা যাবে যে প্রজেকশন আছে 564 লাখ কোটি টাকা, তো সেটা দেখা গেলো যে যদি, আর সাধারণত টার্গেট যাকে ফিক্স করা হয় সবসময় কিন্তু ওভাবে হয় না কিন্তু এটা। তো এবার যে দেখে মনে হচ্ছে প্রিভিলিং সিচুয়েশন দেখে মনে হচ্ছে যে
হয়তো ডিফিকাল্ট হতে পারে, আমি জানি না, যারা বাজেটটা প্রাকলন করছেন যারা তারা ভালো জানেন। তারপরে আমার একটা সন্দেহ থেকে যায় যে কীভাবে এটা কালেকশনটা হবে, আর ইন্টারনাল রেভিনিউ সোর্স যেটা আছে সেটা আছে। জি, আমি আপনার কাছে আবার আসবো। জনাব মাহমুদ হাসান খান, আপনি ইনসেন্টিভের কথা বলছিলেন। জনাব হাই 2-3টা গুরুত্বপূর্ণ ইস্যু রেইজ করলেন, বিশেষ করে সরকারের যদি রেভিনিউ যে টার্গেটটা আমাদের বর্তমান এনবিআর এর যে হ্যাসেলটা চলতেছে, এই প্রেক্ষিতে আপনার কি হান্স বা আপনার প্রজেকশন যে বেসরকারি খাতে ঋণ প্রবাহ না পাওয়ার যে একটা শঙ্কা? একই, যদি আপনি রেভিনিউ আপ টু দ্য অ্যাকর্ডিং টু টার্গেট যদি রেভিনিউ কালেকশন না হয়, তাহলে সরকার সবসময় সহজ পথ যেটা বেছে নেয় যে ব্যাংকিং চ্যানেল থেকে লোন নেয়। তো গভর্নমেন্ট যখন ব্যাংকিং চ্যানেল থেকে লোন নেয় তখন এই প্রাইভেট ব্যাঙ্কগুলো গভর্নমেন্টকেই লোন দিতে আগ্রহী হয়। কেন? ইটস এ সেফ ইনভেস্টমেন্ট। আর হলো প্রাইভেট সেক্টরের বা অন্য জায়গায় দিলে দিস ইজ নট সেফ, তো প্রায়োরিটি ওইখানেই যায়, আর গভর্নমেন্ট চাইলে না করবে কে। সেক্ষেত্রে যে সমস্যা হয় যে প্রাইভেট সেক্টরে যে পুঁজির যোগান এটা কমে আসে। কমে আসলে এটার চেন এফেক্ট কী হবে? ইন্ডাস্ট্রি কম হবে। ইন্ডাস্ট্রি কম হওয়া মানে এমপ্লয়মেন্ট কমে যাবে। সো গভর্নমেন্টকে শুরুর থেকেই সাবধান হইতে হবে যে যত কম সম্ভব যেন ব্যাংকিং চ্যানেল থেকে লোন নেওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে এই ডেফিসিট কীভাবে আপনি পূরণ করবেন? সবচেয়ে বড় উদ্যোগ নেওয়া উচিত হবে যে সরকারের অপচয়। আপনারা ইদানিং দেখেছেন যে সম্ভবত বরিশাল অথবা রংপুরের একটা রাস্তা যেটা হয়তো 100 কোটি না কত কোটি 70 কোটি টাকা সম্ভব, সেখানে 600 কোটি টাকার প্ল্যান দেওয়া হয়েছে। সো অপচয় যদি বন্ধ করা হয় এবং সেই চেষ্টাটা যদি সিনসিয়ারলি করা হয়, তাহলে কিন্তু এই যে ডেফিসিয়েটের যেটা আছে অন্য জায়গা থেকে খুব বেশি না ঘাটতিটা মেটানো সহজ হয়। রাইট। জনাব ভাই, আপনি বলছিলেন সরকার যদি এরকম আসলেই ব্যাংক খাত থেকে আপনার ঘাটতি মেটানোর জন্য আপনাদের উপর ভর করে, সেক্ষেত্রে অ্যাট দ্য সেম টাইম আর একটা ইস্যু অর্থ উপদেষ্টা বলেছেন ব্যাংক রেজলিউশন অ্যাক্টের কথা, সেইটা নিয়ে যদি আপনার কোনো মন্তব্য আমরা জানতে চাই। কয়েকটা ব্যাংককে অধিগ্রহণ করবে বুঝি আর কি, এই তো ইনিশিয়েটিভ তো ঠিক আছে আপনার, যে সত্যি ব্যাংক রেজলিউশন করা দরকার করবে সেটা, যেহেতু এগুলো ব্যাংকের তো যেগুলো যে সমস্ত ব্যাংক অলরেডি লিম্পিং, যারা লিম্প করতেছে, লিম্পিং খোঁড়া চলছে যারা, জি জি, এগুলা কি এতে করা মানে ট্রেড আপ করা খুব কঠিন ব্যাপার, কিন্তু এটা ট্র্যাক আনা খুব কঠিন ব্যাপার। কেন ব্যাংকের প্রতি যে একবার যারা বিনিয়োগকারী যারা বা ডিপোজিটার যারা, তারাও যদি একবার এই না বিশ্বাস সৃষ্টি হয়ে যায়, এখন এক্স ব্যাংক যেমন অলরেডি সাফার করতেছে, ওয়াই ব্যাংক সাফার করতেছে, এখন ওখানে যারা ডিপোজিটার ছিল তারা 14 পারে টাকা তুলে নিয়ে গেছে এখান থেকে। কিন্তু ওই সব ব্যাংকে আবার টাকা রাখবে ওই সমস্ত লোকজন বা যারা জানে যে সব ব্যাংক অলরেডি সমস্যায় পড়ছে আর কি। এগুলোকে স্যালভেজ করা কঠিন ব্যাপার। কাজে রেগুলেশন করতে হবে কোনো এক স্টেজে গিয়ে, কিন্তু সেটাও করতে হবে আন্ডার ইভলিউশনারি প্রসেস, মানে সাস্টেন করে করতে হবে ইন এ সাস্টেনেবল ম্যানার। এখন যদি আপনি রেগুলেশন শুরু করে দেন, এটা হয়তো এটা মিল করতে তখন দেখেন যে কোনোটাই হবে না। কেননা ব্যাংকের মুদ্রা কথা হচ্ছে মানে ফান্ডের মেইন মোবাইলের সোর্স হইতেছে ডিপোজিটার যদি আস্থা হারায় ফেলে ব্যাংকের উপর থেকে, হাজার সেটা কিন্তু ব্যাংকে খারাপ করা যাবে না। আর যখন একটা ব্যাংক অলরেডি এফেক্টেড হয়ে যায়, তখন কিন্তু ডিপোজিটার ওই ধারে কাছে আসবে না এই ব্যাংকেরা, যত কিছু স্লোগান পাবলিসিটি যত কিছু না করে, ইট ভেরি ডিফিকাল্ট টু ব্রিং ব্যাক দি কনফিডেন্স অফ দি ডিপোজিটার্স, বরোয়ার, ইভেন দি শেয়ার হোল্ডার। সবই চাবে যে শেয়ার দেবে স্টক মার্কেটে দেখা যাবে যে ইট উইল এফেক্ট দি স্টক মার্কেট, প্রাইস পড়ে যাচ্ছে সব। তখন যদি ব্যাংকটা সমস্যা পড়ছে শেয়ার বিক্রি করে দেবে তখন, তো স্টক মার্কেট অলসো উইল বি সিরিয়াসলি এফেক্টেড। কাজে এইসব জিনিসগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে যে যদি আমরা মার্জিং বা রেজলিউশন করি, ব্যাংক রেজলিউশন যদি করা হয় এগুলো খুব সাস্টেনেবল ম্যানারে করতে হবে, গ্র্যাজুয়ালি। ওভারনাইট করতে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বাজেটে যে কর এবং শুল্ক প্রস্তাবগুলো অর্থ উপদেষ্টা করেছেন, আপনার বিশ্লেষণ কি? আমাদের আপনার সেক্টরের কথাই যদি বলি, কি ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন বলে প্রত্যাশা করছেন, বা যদি কোনো পরামর্শ থাকে, যেহেতু 30শে জুন বাজেটটি পাস হবে? হ্যাঁ, আমাদের সেক্টর যেটা আমি তো বললামই যে আজকে সাহেব ড্রাফট করছে, 3টার সময় বাজেটটি ক্লিয়ার করছে, পুরা পড়া হয়নি এখনো পুরো। হয়তো ওই বাবুর সময় বেশি বেশি করে পড়ছে, আমি পড়তে পারিনি, আমিও পারি না খুব। আমি একটা মিটিংয়ে গেছিলাম আর কি। তো এখন এখানে যেসব কথা বলা হয়েছে আর কি, আমি যেটা কিছু লিখে আনছি, আমি লেখা মানে কি আমি আমার পাঠাইছে, আমাকে লোক পাঠাচ্ছে আর কি। প্রশ্ন কী ছিল জানো? প্রশ্ন হচ্ছে যে বাজেটে যে শুল্ক এবং কর প্রস্তাবগুলো আপনার সেক্টরে, আপনার খাতের জন্য কতটুকু সুযোগ সুবিধা আপনারা পেলেন? আমাদের এখানে তো দেখা যাচ্ছে কর্পোরেট ট্যাক্সের বৃদ্ধি করে দিচ্ছে, আবার দেখা যাচ্ছে
তো আমরা যখন এখন যখন ব্যবসায়ীরা যখন কর আরোপ করা হয় যখন, আর আমার সবচেয়ে এখানে সবচেয়ে পার্ট কি, মানে পিকুলার পার্ট হচ্ছে আমাদের যে ব্যবসা করি আমরা, আমাদের আইটেমটা যায় বিদেশের মার্কেটে, মানে আইতে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, যেটা বাবুল বা আমার সাথে ভালো বাবুল বলতে, জি নর্থ আমেরিকা। হ্যাঁ। তো আমাদের তো মার্কেট তো এখানে না, লোকাল মার্কেট না। কাজে আমরা যখন ট্যাক্সেশন পলিসি আপনি করবেন, মানে ইম্পোজ করবেন অন দি বিজনেসম্যান বা যারা ইন্ডাস্ট্রি যারা আছে বা ফ্যাক্টরি যারা চালায়, তখন অটোমেটিক্যালি ইট ইম্প্যাক্ট দি এক্সপোর্ট প্রাইস, ইনের প্রাইস এক্সপোর্টের প্রাইসটা বেড়ে যায় তখন। কারণ আমি তো পয়সা দিতে পারবো না, আই ক্যানট অলসো মেক মানি ফ্রম এয়ার। আচ্ছা, আমাকে তো ব্যবসাকারী করতে হবে। তো যখনই আপনি এক্সট্রা কোনো কর আমার চাপাবেন, তখন ইনডাইরেক্টলি গিয়ে ইম্প্যাক্ট করে আমাদের প্রাইসিংয়ের উপরে। তো প্রাইসিং তো আমরা তো একা না, বা আমাদের তো মেইন সোর্সের গার্মেন্ট এক্সপোর্ট। এই গার্মেন্টস যদি এফেক্টেড বাই এনি কারণস, যে কোনোভাবে হোক না কেন, এটা অটোমেটিক্যালি এসে কিন্তু পুরো সেক্টরের উপরে ইম্প্যাক্ট করে ফেলাতে আর কি। কাজে এদিকে খেয়াল রাখতে হবে। তো যতটুকু করা হয়েছে আমি দেখলাম কর্পোরেটাইজই করছে, আর কি জানি আমি একটু ভালো করতে পারি তো। আচ্ছা, আমরা আপনার কাছে আবার আসছি। আমি এখানেই জানাম। জি, জনাব মাহমুদ হাসান খান, বাজেটের বাস্তবায়ন আপনাদের প্রাইভেট সেক্টরেরই অনেক বেশি স্টেক থাকবে। বাজেট টোটাল, আমি যদি রেভিনিউ পার্টের কথা বলি, সরকারের যে রাজস্ব আহরণ, এর 80% তো আপনাদের কাছ থেকেই আসে। অ্যাট দ্য সেম টাইম আপনি যখন দায়িত্ব নেবেন বিজিএমএ প্রেসিডেন্ট হিসেবে, আপনি ঈদের বেতন ভাতা একটা চাপ আছে, সব কিছু মিলিয়ে আপনার একটা মূল্যায়ন চাই। সামনের দিনে আমাদের যে বাজেট বাস্তবায়ন, বেসরকারি খাত, আপনি সবচেয়ে বড় খাতে প্রতিনিধিত্ব করছেন। না, দায়িত্ব কেউ না কেউ তো পালন করছে। আমি দায়িত্ব পাবো 16ই জুন, তারপরেও কাজ করতে হচ্ছে, আজকেও কাজ করতে হয়েছে। কারণ বিজিএমএর যে অ্যাক্টিভিটিস বলেন, রাজনীতির সাথে বলেন, অনেক দিন থেকেই জড়িত। সো বাজেট বাস্তবায়ন করা সরকারের কাজ, রেভিনিউ কালেকশনও সরকারের কাজ। তো সরকারের যোগান আপনারা, হ্যাঁ, সরকারের যে উইংগুলো এটা কালেক্ট করে, সেই কালেক্ট করার মেকানিজমটা হেলদি হইতে হবে, কর্ডিয়াল হইতে হবে। চাপ দিয়ে কিন্তু খুব বেশি আদায় করা যাবে না। আপনাকে পলিসি দিতে হবে, পলিসিটা খুব হেলদি পলিসি দিতে হবে। সবচেয়ে বড় জিনিস হলো, আমি যেটা দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, পারস্পরিক আস্থার অভাব। এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের আমাদের প্রতি ওনাদের যে পারসেপশন ইটস অলওয়েজ নেগেটিভ। এই জায়গার থেকে যদি বেরিয়ে আসতে না পারে, জীবনেও আপনি কালেক্ট করতে পারবেন না। কারণ আপনি অলওয়েজ যদি আমাকে মনে করেন যে উই অল আর ডিসঅনেস্ট পিপল ইন দি সেক্টর, হবে না। একজন বা 1% 2% লোকজনের কারণে হোল কমিউনিটিকে আপনি এই চোখে দেখা ঠিক হবে না। এই জায়গা থেকে সরে আসলে দেখবেন যে সবাই উদ্বুদ্ধ হবে। আর ট্যাক্স স্ট্রাকচার নিয়েও কথা আছে। এবং আমি মনে করি যে পারস্পরিক আস্থায় নিলে এমনও তো হইতে পারে যে ট্রেড বডিগুলা যেভাবে আস্তে আস্তে এখানে ডেমোক্রেটিক প্রসেস শুরু হয়েছে, তো ট্রেড বডিগুলোকেও একটা দায়িত্ব দেওয়া যেতে পারে। যে চেম্বার আছে, ডিস্ট্রিক্ট চেম্বার আছে, অ্যাসোসিয়েশন আছে, এদেরকেও বলা যেতে পারে যে ট্যাক্সের নেট বাড়াইতে হবে। একদম নির্দিষ্ট কিছু ব্যক্তি, নির্দিষ্ট কিছু সেক্টরের উপরে বেশি মাত্রায় নির্ভরশীলতা, এটা ট্যাক্স কালেকশনের জন্য খুব ভালো বিষয় না। নেট বাড়াইতে হবে এবং পারস্পরিক আস্থায় নিলেই আমি মনে করি রেভিনিউ কালেকশন সম্ভব, এবং সেক্ষেত্রে আপনার বাজেট বাস্তবায়ন করাও সম্ভব হবে। জি, ব্যাংকিং খাতের বা আপনার বিটিএম-এর যে স্পেসিফিক কিছু বিষয়তে আপনি কথা বলতে চেয়েছিলেন জনাব ভাই। না, আমি যেটা বলবো, ওই যেটা বললো আর কি, ওই ট্যাক্স মানে রেভিনিউ কালেকশনটা, এইটা আগের যে সিস্টেমগুলো আছে, যেমন যেটা বললো যে আমরা যারা ট্যাক্স দেয় তাদের উপরে কিন্তু আরও এক্সট্রা ট্যাক্স করা হয়। কিন্তু মানে নিশ্চয়টা ট্যাক্স নেটটা বাড়ানোর জন্য যে প্রচেষ্টা নেওয়া দরকার, যে সমস্ত পদক্ষেপ দরকার, সেগুলো কিন্তু দেখা যায় একটু স্লত গতিতে চলে, গতি সিরিয়াস ব্যাপার। এখন যখন টার্গেট দেওয়া হয়, রেভিনিউ টার্গেট যে টেকনিক বলা হয় তোমার এত রেভিনিউ কালেকশন করতে হবে, তখন তারা অ্যাব্রাপ্টলি মনে করে যে একমাত্র সোর্সে দিয়ে যারা ট্যাক্স দিচ্ছে ওদেরকে গিয়েই আবারও উল্টা লোড করা হচ্ছে। এমন না যে আর রাতারাতি কোনো ট্যাক্সের নেটও বাড়ানো যায় না কিন্তু ভাবে। কাজে এগুলো একটা পার্সপেক্টিভ প্ল্যান থাকা লাগবে। এগুলো ওভারনাইট এগুলো চেঞ্জ করা যাবে না। কাজে এখন দেখা যায় যে আজকে পেপারে বললাম যে রেভিনিউ টার্গেট দেওয়া হয়েছে যে এত টাকা, ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে 5 লক্ষ 64,000 ট্যাক্স দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা টার্গেট, কিন্তু টার্গেটে ফুলফিল করার জন্য করে কি, তখন দি হাই অফিসার ডিস্ট্রিবিউট দি সেম টু দি কালেক্টর। তুমি এর কাছে তুমি এত টাকা দেবে, তুমি এত এটাকে করা,
এই সিস্টেমে চলে যাবে একবারে। তারা করে গিয়ে ঘুরে ফিরে গিয়ে যারা ট্যাক্স দেওয়ার উপরে গিয়ে প্রেশার ক্রিয়েট করে, তোমার কম্পিউটার নিয়ে আসো, তোমার ওটার ফাইন নিয়ে আসো, এটা দেখি তুমি ট্যাক্স অলরেডি দিচ্ছে, ওকে মনে হয় আরও চাপানো হচ্ছে বেশি করে। ইন অর্ডার টু ফুলফিল কোটা, এই কোটা সিস্টেমটা থাকা উচিত একবারে। এটা ট্যাক্সকে তুমি মোবিলাইজ করতে হইলে অবশ্যই ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দি ইনফ্রাস্ট্রাকচার, যে কীভাবে ট্যাক্সের রেটটা বাড়ানো যায়। আর এ টু ওয়ে ট্রাফিক, ওয়ান ওয়ে না তো। আমি কিন্তু অনেক সব বলি যে গভর্নর সাথে বলছি, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার বলছি যে আমরা উই শুড বি হার্ড। আমাদের শোনা হয় না, কিন্তু আমাদের পুরো আসা কিন্তু ইম্পোজিশন, আমরা কোনো ইনপুট দিতে পারি না। আমরা মানে এন্ড অফ দি ডে আমরা কিন্তু সব ইমপ্লিমেন্ট করি, কিন্তু সব কিছু মানে যত পলিসি দাগার না হয় সব, যে কোনো ক্ষেত্রেই বলি না কেন, আমরা এন্ড অফ দি ডে যারা স্টেক হোল্ডার তারাই তো এটা ইমপ্লিমেন্ট করে। কাজেই স্টেক হোল্ডার শুড বি হার্ড, এরকে শোনা উচিত যারা কী বলে আর কী সমস্যা ফেস করে। এখন যারা পলিসি ফর্মুলেশন করে বেশিরভাগ কিন্তু থিওরিটিক্যাল লোক, ওরা নিজেরা কিন্তু এসব মানে আমরা যারা ফরওয়ার্ড দিতে থাকি, মানে শেষে যারা করি আর কি, ধরুন ইমপ্লিমেন্ট যারা করি, তখন আমাদের এসে দেখা যায় যে একটা মানে 30% পজিটিভ ইম্প্যাক্ট, 70% নেগেটিভলি ইম্প্যাক্ট করতে, তখন আমাদের প্রেশার পড়ে যায়। তখনই নানান ধরনের ট্যাক্স ইভেশন শেষ বলছে এসে যায় আর কি। যেটা অন্যভাবে করা উচিত। এখন আমার ছেলে পড়াতে খরচ হয় 5,000 টাকা মাসে, আমাকে অ্যালাউ করে 500 টাকা, তো আমি 4,500 টাকা কোথায় পাবো? কাজে ইউ হ্যাভ টু প্র্যাগম্যাটিক। একটা মানুষকে পড়াতে, কেন একটা ছেলে স্কুলে পড়ে, যারা ইংলিশ স্কুলে পড়ে তার কত খরচ হয়, যারা এমনি সাধারণ স্কুলে পড়ে, কলেজে পড়ে কত খরচ হয়, এটা তো ইজি ব্যাপার, এটা জানা তো সোজা। কিন্তু এখানে অ্যাডমিট না করার কোনো কারণ নেই, কিন্তু ঢালাভাবে অ্যাডমিট করা হয় না। এটা দেখা খরচ করলাম 10,000, আমাকে অ্যাডমিট করলো 500 টাকা। তো তখন মানুষ যে দেন রেডি টু ফ্রডুলেন্ট প্র্যাকটিস, কীভাবে এটাকে অ্যাভয়েড করা হয় তখন। কিন্তু এই সমস্ত ইস্যুগুলোকে আমাদের রিফর্ম করা দরকার। আর আগের যে ট্র্যাডিশনাল সিস্টেমে থাকা উচিত না, আর এটা এখন পুরো ডিজিটালাইজ করা উচিত। এখন তো পৃথিবীর সব দেশে প্রায় ডিজিটালাইজ মানে পেপারলেস কান্ট্রি ম্যাক্সিমাম। আমাদের এখন পেপারলেসের ধারে কাছে আমরা নাই। কাজে এইগুলো যদি হলে পারে, কিন্তু ওয়ান্স ইউ ইন্ট্রোডিউস ডিজিটালাইজেশন ইন অল দি সেক্টরস, তখন কিন্তু ট্যাক্স ইভেশন যেগুলো ফাঁকিযোগিতা কঠিন ব্যবহার হবে তখন। জি, এটা অর্থ উপদেষ্টা বলেছেন ডিজিটালাইজেশনের কথা, এইগুলোকে দরকার। জনাব মাহমুদ হাসান খান, গ্যাসের সংকট নিয়ে আপনারা খুব ভুগছিলেন এবং গত 1 মাস ধরে খুব বেশি কথাবার্তা বলছেন। বাজেট বক্তৃতায় আপনার কি কোনো দিক নির্দেশনা পেলেন আপনারা এটি সংকটের ব্যাপারে? সরাসরি কোনো দিক নির্দেশনা নাই, বাট সিমটম হচ্ছে, ইন্ডিকেশন হচ্ছে, যেহেতু এলএনজি ইম্পোর্টের ক্ষেত্রে ভ্যাট কমানো হয়েছে, এটা খরচ কমে আসবে। আর এইখানে যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার হচ্ছে, আপনার রাইট টাইমে রাইট ডিসিশন নিতে হবে। আমরা জানি সামার কখন, উইন্টার কখন, আমাদের ডিমান্ড কত, হ্যাঁ, আর আমাদের সাপ্লাই কী আছে। আপনাকে একটা অবধারিত বিষয়, আপনাকে এলএনজি ইম্পোর্ট করতে হবে, বিকজ আপনার এক্সপ্লোরেশন নাই। যে বিষয়টা অবধারিত, তো সেটা আনতেই হবে। তাহলে আমি সিদ্ধান্ত আগে কেন নিলাম না, রাইট টাইমে রাইট সিদ্ধান্ত কেন নিলাম না? আর যেটা ভালো জিনিস আছে গত অলমোস্ট 1 বছরে, যেটা হলো আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ একটা স্টেবল সিচুয়েশন আছে, আমাদের এক্সপোর্ট গ্রোথ ভালো আছে, রেমিটেন্স খুব ভালো। তো সেখানে ফরেন কারেন্সি যেহেতু আছে, তাহলে এই সিদ্ধান্তটা যদি সঠিক সময় নেওয়া হতো, তাহলে এই ভোগান্তিটা আমাদের হতো না, যে এই যে গ্যাসের স্বল্পতার কারণে ইন্ডাস্ট্রি যে সাফার করলো, এখনও করছে। সো আমি আশা করি ভবিষ্যতে যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেওয়া হবে, এবং এটা অ্যাপ্লিকেবল ফর আদার ইনফ্রাস্ট্রাকচার অলসো, সে পোর্ট সিচুয়েশান, ইলেকট্রিসিটি বা ডিজেল প্রাইস। জি, জনাব আব্দুল হাই সরকার, আপনি বলছিলেন ঘাটতি মেটানোর জন্য সরকারের সবসময় যে আমাদের ব্যাংক খাতের উপর নির্ভরতা, তো এই যে সরকারের যে লক্ষ্য 1,25,000 কোটি টাকার মতো, এটা দেওয়ার মতো সক্ষমতা ব্যাংক খাতের আছে কিনা? না, খাতে নেই সেটা তো বলো না, খাতে তো অবশ্যই আছে। 1,25,000 টাকা তো 1,25,000 কোটি টাকা তো অবশ্যই আছে, কিন্তু ওইটা তো সবচেয়ে সমস্যা হইতেছে না, ইট নেগেটিভলি ইম্প্যাক্ট দি লিকুইডিটি সিচুয়েশন ফর দি বিজনেস পিপল। হয়তো আমরা টাকা পাতে মানি এক্সপেন্সিভ হয়ে যাবে তখন। সরকার যখনই বরিং করা শুরু করে, তারা তো প্রথম শুরু করে সরকারি ব্যাঙ্কগুলোতে, তাই প্রাইভেট সেক্টর অ্যাকাউন্ট। যেটা আবার বাবু যেটা বললো যে ওই আমরা যারা প্রাইভেট সেক্টরের ব্যাঙ্ক আছে যাদের আছে আর কি, তারা সাধারণত চাইছে সরকার টাকাটাই নিলে মোর সেফ অ্যান্ড সিকিউরড, কাজে এখানে কোনো সিকিউরিটির প্রয়োজন পড়ে না। দ্যাট ইজ ওয়ান অফ দি থিং এনকারেজ দি ব্যাঙ্কিং সেক্টর অলসো, প্রাইভেট সেক্টর। কিন্তু আমি মনে করি যে যেটাই বলা হয় যে এই 1,25,000 কোটি টাকা মানে ফ্রম আদার সোর্সেস করা হবে, আদার সোর্সেস মানে ব্যাঙ্ক, এখানে আমাদের কোনো সোর্স নাই তো। আর সঞ্চয়পত্র থেকে কিছু নেয়
দ্যাট ইজ এগেন অলসো টাফ এফেক্ট দি ব্যাংক। মানে 22-50 বছর তখন তো ব্যাংকে টাকা দিয়ে কিনতে হবে তো না, কিন্তু মানি উইল গো টু গভর্নমেন্টের কাছে ইনফরমেশন করলো না। ওয়াইন 22-50 বছর then you have to withdraw money from the bank. Indirectly it is going to the bank থেকে যাচ্ছে এটা কিন্তু ইনডাইরেক্টলি। কাজে এটাতে খুব একটা তা না, কিন্তু এই ধরনের জিনিসটা থাকা উচিত না আর কি আমি মনে করি। কিন্তু আমাদের ডেফিসিট ফাইন্যান্সিং তো রেগুলার প্র্যাকটিস, নতুন কিছু না তো এটা। কাজে এটা তো থাকবেই। এখন কীভাবে এটা ইম্প্রুভমেন্ট হবে ফিউচারে বলা খুব মুশকিল। আর আমাদের স্টেবিলিটি দরকার সব ব্যাপারেই, পলিটিক্যালি বলেন, সামাজিকভাবে বলেন, যা কিছু বলেন না কেন, স্টেবিলিটি ইজ প্রি কন্ডিশনস ফর আওয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যারিং আউট দি বিজনেস ইন গুড কন্ডিশন। আমরা এখন বর্তমানে আমরা চেষ্টা করতেছি কীভাবে বলেন ইনভেস্ট আনা যায়। আমাদের লোকাল ইনভেস্টার তারা কিন্তু আমরা সিমল সাপোর্ট পাচ্ছি না। আমরা গ্যাস মানে পাওয়ার তো প্রি কন্ডিশনস জি ফর এনি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। কেন ম্যান, ম্যাটেরিয়াল, মেশিন, এভরিথিং ইজ দেয়ার নো পাওয়ার, ইট ইজ স্কেলেটন। এটা নরকম কালার আর কি এটা। কাজে আপনার ফার্স্ট অফ অল গভর্নমেন্ট হ্যাভ টু এনশিওর দি প্রপার power supply. When power supply is becomes steady, then locally অনেক prospective people আছে those that invest much more. আমরা কিন্তু অনেক ফ্যাক্টরি করতে পারি এখনও, ক্যাপাসিটিও আছে, বুদ্ধিশুদ্ধিও আছে, কিন্তু আমাদের বড় সমস্যা এখন মেইন ইম্পিডিমেন্ট ইজ পাওয়ার। পাওয়ার যেমন স্টেট না হয় তেমন তো, কিন্তু আপনি বিদেশ থেকে ইনভেস্টার নিয়ে আসেন না, যেখান থেকে আনেন না কেন, ইনভেস্টার উইল নেভার কাম আনলেস ইউ ইমপ্রুভ দি পাওয়ার সিচুয়েশন হিয়ার, বিকজ দে অলসো নিড পাওয়ার। কাজে আর ফরেন ইনভেস্টমেন্ট তখনই আপনি ভায়াবল। ওরা আসে প্রথমে দেখবেন যে লোকাল ইন্ডাস্ট্রি যারা আছে, লোকাল যারা এন্টারপ্রেনিউর, তাদের ফিডব্যাকটা কি, তারা কতটুকু কমফোর্টেবল, দ্যাট ইজ দি প্রি কন্ডিশনস। ইউ আর দ্য অ্যাম্বাসেডর। হ্যাঁ, কাজে এইখানে যদি আমি অ্যাভয়েড করে বিদেশ থেকে নিয়ে আসলাম লোক, তো আপনি কিছু যাবে না আনলেস ইউ এনশিওর দি লজিস্টিক সাপোর্ট দে নিড ফর ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ। সো উই অলসো রিগার্ড দি সেম। আর এন্টারপ্রেনিউর ক্লাস ইজ কোয়াইট স্মার্ট, আই টেল ইউ। আমরা চাইনিজ ইনভেস্টার বা জাকিস ইনভেস্টার যত আছে আমাদের, বা এই আমেরিকান বা ইউরোপিয়ান investor, we are equally smart enough to know what to invest and where to invest, where to sell and where to prepare the material. কাজে আমাদের এগুলো কোনো শর্টেজ নেই আমাদের। আগে আমাদের পুরো কন্টেন্ট হওয়ার পরেই কিন্তু আমাদের এই ফরেন ইনভেস্টরে জোর দেওয়া উচিত তখন। আর ফরেন ইনভেস্ট আমরা সার্টেন এরিয়াজ সব জায়গায় আনবো কেন আমি, ওদের দরকার নেই তো আনার। আইনা উল্টো আরও আমাদের জন্য অসুবিধার সৃষ্টি হবে না, তাই না? আর যেহেতু আমরা কথা বলি আপনার আমাদের কন্ডিশনগুলো ভেরি ভেরি ফ্লাকচুয়েটিং। ইকোনমিক্স একটা কথা আছে, অর্থনীতি একটা কথা আছে, ইফ আদার থিং রিমেইন কনস্ট্যান্ট, I pay him 10,000 টাকা tomorrow, provided that my fund source and other thing remain constant. And I committed it, but morning time I find that situation change. I cannot commit it. I cannot honor my commitment, you know. So, এটা সবচেয়ে বড় কথা যে আপনি বলতে ইনসেন্টিভ দেবেন না। Other day was somebody telling in a seminar I was there, then I spoke about. I said incentive, we don't need incentive. We require a steady other thing, but reasonably should be available for us. Then why you require the incentive? আপনি ইনসেন্টিভ তখনই দেবেন যখন আপনি অন্যান্য ফ্লাকচুয়েটিং কন্ডিশনে কাজ করতে আমাদের, কারণ আমাদের কোনো ঠিক থাকে না। তো দেখা গেল যে আগামীকাল ফ্যাক্টরি চলবে 24 আওয়ার, দেখা গেল 10 ঘন্টা চললো, পাওয়ার নাই, তখন তো আমার এই থাকলো না। আমার মানে পাওয়ার নাকি গ্যাস? পাওয়ার মানে গ্যাস, পাওয়ার মানে গ্যাসই বলেন, ডিজেলই বলেন, আর পেট্রোলই বলেন, সব পাওয়ার এগুলো। ইলেকট্রিসিটি আর ইসের মধ্যে একই জিনিসটা, একই তো না, জিনিসটা একই। অল আর ক্রিয়েটেড ফ্রম পাওয়ার, এগুলো। জি জি, পাওয়ার ইজ দ্য মেইন সোর্স। ওই যে সোলার পাওয়ার, ওটা তো পাওয়ার। জি, আচ্ছা, পাওয়ার মানে আমি সংক্ষেপে বলতেছি আর কি, গ্যাস, ইলেকট্রিসিটি কোন থেকে? গ্লাস থেকে আসতো, পানি থেকে আসে, হাইড্রো পাওয়ার থেকে। আমরা দেখতে পাচ্ছি যে লোডশেডিং তুলনামূলকভাবে ঢাকাতে কম, কিন্তু আপনাদের যেসব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেখানে গ্যাসের ক্রাইসিসের কথা আমরা শুনেছি। সরকার সব কিছু ভালো করেনি তা না, কিন্তু আই অ্যাপ্রিশিয়েট দ্যাট দে আর ডাইভার্টিং মোর গ্যাস সাপ্লাই টু দি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। রাইট, রিসেন্ট যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, এটি রিয়েলি অ্যাপ্রিশিয়েবল, এটা আমি সাধুবাদ জানাই। কিন্তু এটাকে স্টেডি করতে হবে। আমরা শেষ করব, 7 দিন পেলাম, পরে আর পেলাম না, তখন তো মুশকিল। জনাব মাহমুদ হাসান খান, আপনি কোনো পরামর্শ যদি দিতে চান বেসরকারি খাতের জন্য, যেটি হলে আপনাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর জন্য আরও সুবিধা হয় অর্থ উপদেষ্টা তথা সরকারের জন্য? যেটা আমার নেতা জনাব আব্দুল হাই সরকার বললেন, একই আপনার হলো যে ইনফ্রাস্ট্রাকচার পুয়ার থাকার কারণে আমাদের যে ক্ষতিগুলো হয়, সে ফর এক্সাম্পল সাপ্লাই চেইন ডিসরাপশান,
প্রপার প্ল্যানিং আমরা করতে পারি না। সো আপনার ধরেন একটা কোম্পানি, একটা কারখানার ইফিসিয়েন্সি বিভিন্ন কারণে কিন্তু কমে যায়। সো ইফিসিয়েন্সি কমার অন্যতম প্রধান কারণ হচ্ছে সাপ্লাই চেন ডিসরাপশন, এবং এইটার সাথে ইনফ্রাস্ট্রাকচার জড়িত। যেমন ইলেকট্রিসিটির লোডশেডিং হচ্ছে, চিটাং পোর্টের ইনএফিসিয়েন্সি, ঢাকার থেকে চিটাংয়ে দেখা গেলো যে আনলফুল রিজনে কেউ রাস্তা আটকে রাখলো। সো এই সবগুলা বিষয় কিন্তু আমাদেরকে একটা জায়গায় আনতে হবে যেন হেলদি সিচুয়েশন হয়। তাহলে দেখবেন কি কস্ট অফ ডুইং বিজনেস এমনিই কমে যাবে। তাহলে দেখবেন যে আমাদের ওই ইনসেন্টিভও প্রয়োজন হবে না। আর অন টপ অফ এভরিথিং, আমি আবারও বলবো, সব কিছুর ওপরে হলো আমাদের যে ব্যুরোক্রেসির যে মাইন্ডসেট, এটা চেঞ্জ করতে হবে। ট্রাস্ট ডেফিসিট, হ্যাঁ, এটা চেঞ্জ করতে হবে। জনাব আব্দুল্লাহ সরকার, আমি শেষ করব। আমরা আপনার সহযোদ্ধা অনিশ্চয়তার কথা বলছিলেন আপনি, আমরা এই শো শুরু করার আগেও বলছিলেন ব্যবসা বা বিনিয়োগের ক্ষেত্রে, সেটা দেশি বলি বিদেশি বলি, নির্বাচিত একটা সরকার, নির্বাচন সবচেয়ে বড় অনিশ্চয়তা যেটা, এটা নিয়ে আপনার কোনো পরামর্শ যদি থাকে সরকারের জন্য? নির্বাচন আমি বলতে চাই, একটা জিনিস বলতে চাই, উই রিকোয়ার স্টেডি গভর্নমেন্ট। একটা গভর্নমেন্ট স্টেডি থাকা দরকার। এই সরকারও তো স্টেডি আছে, এখানে ফ্লাকচুয়েটিং কন্টিনিউ থাকবে না, সব কিছু আন্ডার কন্ট্রোল এবং অন রাইট ট্র্যাক। তাহলে আমাদের ডেফিনেটলি ইট উইল ইমপ্রুভ বিজনেস, মানে ইকোনমিক অ্যাক্টিভিটিস, ট্রিমেন্ডাসলি টেল টু দিস। কাজেই ফর ইনভেস্টমেন্ট or for running a business in any country, you require stable situation, stable government, stable policy. কাজে অবশ্যই এমন কিছু করা আমাদের উচিত যেখানে আমরা স্টেবল পলিসি পাবো এবং স্টেবল গভর্নমেন্ট পাবো, যেখান থেকে আমরা কাজগুলো পরিচালনা সম্ভব আর কি, ভালো হবে, চলবে ভালো হবে, ইট উইল বান সাউন্ড ফুটিং। তো ওখানে যদি ফ্লাকচুয়েট করে, যদি এই সকালে কেউ যদি না জানি আমি, তাহলে মুশকিল হয় তখন আমার জন্য প্ল্যানিং করা। যেটা বাবু বললো যে প্ল্যানিং করবো কিসের উপরে, ডিপেন্ডিং অন মেনি ফ্যাক্টরস, আমি কোন জায়গায় ইনভেস্ট করবো, কোথায় করবো না। ফ্যাক্টরগুলো তো সবই আছে, আমাদের গ্যাস আছে, গ্যাস কম্পোনেন্ট দেয়ার, ব্যুরোক্রেসি ইজ দেয়ার, তারপর ট্যাক্সেশন সিস্টেম ইজ দেয়ার, মানি সাপ্লাই ইজ দেয়ার, সো মেনি ফ্যাক্টরস আর দেয়ার। আবার আমার ভালো ইনফ্রাস্ট্রাকচার দরকার, হচ্ছে যেটা বললো মাল ক্যারি করার সময় দেখা গেলো রাস্তার মধ্যে একটা প্রতিবন্ধকের সৃষ্টি হয়ে গেলো, তখন এই মালটা দেখা গেলো এয়ারে চলে গেলো, তখন তো অ্যাফেক্টেড হয়ে গেলো। কাজেই এইসব এই কন্ডিশনগুলোকে মোটামুটি ঠিক মতো অ্যাডজাস্ট করতে হবে। করলে আমি মনে করি যে ইনশাল্লাহ আমাদের যে নোহাও আছে, আমাদের জ্ঞান যেগুলো আছে, আমরা কাজে লাগাতে পারবো, এবং সেটা বাকি দেশের জন্য মঙ্গলজনক হবে এবং আমাদের জাতির জন্য মঙ্গলজনক। এটা কাজে আমরা চাবো একটা স্টেবল সিচুয়েশন, সেটা ইলেকশনের যেভাবে হোক না কেন, সিচুয়েশনটা স্টেবল থাকা দরকার, তা নাহলে কাজ করা খুব মুশকিল আর কি। জি, অনেক ধন্যবাদ জনাব আব্দুল্লাহ সরকার এবং জনাব মাহমুদ হাসান খান, আপনাদের দুজনকে চ্যানেল আই স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম দুজন ব্যবসায়ী নেতার কাছ থেকে যে আগামী দিনে তারা সরকারের কাছ থেকে কী ধরনের পদক্ষেপ চান। একই সঙ্গে যে বাজেটটি অর্থ উপদেষ্টা পেশ করেছেন, জাতীয় সংসদ না থাকার কারণে বাংলাদেশ টেলিভিশনে বক্তব্যের মাধ্যমে সেই বাজেটটি বাস্তবায়িত হবে, সেই প্রত্যাশা আপনাদের মতো আমাদেরও। দর্শক, সুস্থতা কামনা করে শেষ করছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্ট।